কেটে গেল আরও ১ মাস। এই মাসটিতে আমি পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দিলাম। ভাগ্য বোধহয় এবার সায় দিল। আমি চান্স পেয়ে গেছি। মা-সহ পরিবারের কেউই বিশ্বাস করতে পারে নাই মিডল মার্কা স্টুডেন্ট কী করে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেল। মানুষ যখন মন থেকে কিছু চায় সেটা সে হাসিল করতেই পারে। সকাল থেকে সারা বাড়ি শোরগোল পড়ে আছে, মুনতাহা আপুকে দেখতে আসবে। আমিও খুবই ব্যস্ত। সারাদিন টুকটাক যতটুকু সম্ভব মা চাচিদের সাহায্য করলাম। বিকেলবেলা মুনতাহা আপু ঘরে সাজুগুজু করছেন। আমি বসে বসে দেখছি। আজ মুনতাহা আপুকে খুব সুন্দর লাগছে। আমি তাকিয়ে আছি। মুনতাহা আপু বলল, ঝিনুক, মেয়েদের কি এক যন্ত্রণা, তাই না? সৃষ্টি সেরা জীব, কিন্তু বিয়ের বাজারে ঠিকই মেয়েদের পশু পাখিদের মতো মনে করে। গুণ কর্ম বিচার করে না। সুন্দরীদের সবসময় এগিয়ে রাখা হয়। অদ্ভুত সব নিয়মকানুন, দায়বদ্ধতার মাঝে আমরা মেয়েরা চিরকালই আবদ্ধ। আমি ভাবুক হয়ে জিজ্ঞাসা করলাম, এমন বলছো কেন? সুন্দরীদের আগিয়ে রাখা মানে? মুনতাহা আপু বলল, এই দেখ না, আমি শ্যামকালো মেয়ে, চেহারা মোটামুটি ধরনের। আজ বাবার টাকা আছে বলে হয়তো বিয়ের কাজ ভালো ঘর থেকে আসে, কিন্তু বাস্তবিক জানিস, বিয়ের বাজারে সুন্দরীরা তালিকার সবচেয়ে আগে। তারা যদি তাদের চরিত্র 10 জনের কাছেও বিলিয়ে দিয়ে আসে, তাও পুরুষ তাদের জন্য পাগল। ভালোবাসা সবসময় সুন্দরীদের জন্য বরাদ্দ। আর সমাজের কালো মেয়েরা সারা জীবনের নিচ তালিকায় থাকে। এদের এত এত ভালো গুণ, কোয়ালিটি থাকার পরেও বাবাদের টাকার বিনিময়ে বিয়ে দিতে হয়, তবুও তারা নিজেদের পুরুষের কাছে ভালোবাসা পায় না। তুমি এমন ভাবছো কেন? সব পুরুষ একরকম হয় না। অবশ্যই এমন পুরুষ আছে যারা মেয়েদের সুন্দরের থেকে সরলতার প্রেমে পড়ে, ভালোবাসে। তারা বাস্তবিক খোঁজে, কল্পনা নয়। মুনতাহা আপু একটা মলিন হাসি দিয়ে বলল, হয়তো। তবে কি জানিস, তুই অনেক লাকি। যে বাড়িতে জন্ম হয়েছিস সেই বাড়িতেই থাকবি। কোথাও যেতে হবে না। সমুদ্র ভাইয়ের মতো একজন মানুষ পেয়েছিস। নিশ্চয়ই কোনো ভালো কর্ম করেছিস। আমি কিছু বলবো তার আগেই বড় চাচি এলো, বলল, মুনতাহা হয়েছে তোমার? চলো ঝিনুক, মুনতাহাকে নিয়ে এসো। কথাবার্তা আর এগোলো না। মুনতাহা আপুকে নিয়ে বড় চাচির সামনে যাচ্ছি। ছেলেপক্ষের সামনে মুনতাহা আপু বসে আছে। আমি সিঁড়ির দিকে দাঁড়িয়ে আছি। ছেলেপক্ষের সামনে যাই নাই, মা বারণ করেছে। ছেলের বাপ চাচারা এসেছেন। ছেলেরা 1 ভাই 1 বোন। ছেলে বড়, সে ঢাকা শহরের নামকরা কলেজের প্রভাষক, নাম ওমর ফারুক। নামের মতো দেখতে সে। মুনতাহা আপুর সাথে ভালো মিলবে, পারফেক্ট কাপল। ছেলে পরিবারের বড়রা সবাই এসেছেন। তার সাথে চাচা ও বাপ দাদাদেরও নিজস্ব বিজনেস আছে। ভালোই আর্থিক বলা যায়। শেখ বংশের সাথে টক্কর দেওয়ার মতো। আমার মন টিকটিক করে লাফাচ্ছে। খুব করে চাচ্ছে যেন মুনতাহা আপু তাদের পছন্দ হয়। এটা সেটা কত রঙের কথাই হচ্ছে। হঠাৎ বড় চাচি ডাক দিল। আমি এগিয়ে যেতে ভালো করে নজরে পড়ল সবার উপর। বড় মা মুনতাহা আপুকে আর ছেলেকে একটা রুমে নিয়ে যেতে বলল, তাদের একান্তে কথা বলার জন্য। মুনতাহা আপুর রুমে ছেলে আর মুনতাহা আপু মিনিট 5 কথা বলল। দুজনের মধ্যে কি কথা হয়েছে জানি না, তবে দুজনের মুখে লজ্জা লজ্জা একটা ভাব। অবশেষে মুনতাহা আপু আর ওমর ফারুক ভাইয়ার ছেলে বিয়ে ঠিক হয়ে গেল। আগামী সপ্তাহে তাদের বিয়ে। কেটে গেল এই সপ্তাহটা। মুনতাহা আপুর সাথে তার হবু বরের সেই ভাব জমেছে। একবার মুনতাহা আপুকে জিজ্ঞাসা করেছিলাম, ছেলে কেমন? মুনতাহা আপু সে লজ্জা পেয়েছিলেন সে এবং ভুল স্বীকার করেছিলেন। তিনি সেদিন বলেছিলেন, সব পুরুষ একরকম হয় না, সবাই সৌন্দর্যের প্রেমে পড়ে না, ব্যতিক্রমীও আছে। ওমর ফারুক দুলাভাই তাদের মধ্যে একজন। আমাদের বাড়ি সুন্দর করে সাজানো হচ্ছে। শেখ রংমহল সত্যি সত্যি রঙে রঙে রঙিন হতে চলেছে। ইতিমধ্যেই সবাইকে দাওয়াত দেওয়া শেষ। আত্মীয় স্বজন আসা শুরু করেছে। কাল গায়ে হলুদ। মানুষের কোলাহলে আমি সত্যি বিরক্ত হয়ে গেছি। বাগানের দিকে চেয়ার পেতে বসে আছি।
মানুষের কর্মকাণ্ড দেখতে বরাবরই আমার ভালো লাগে। এর মধ্যে সমুদ্র ভাইয়া আমার পাশে চেয়ার পেতে বসল। তিনি বিয়ে তদারকি করছেন। সমুদ্র ভাইয়া বলল, খুব বিরক্ত হচ্ছিস তাই না সরুই? সমুদ্র ভাইয়া স্মিত হেসে উঠল, বলল, কয়েকটা দিনই তো, মুনতাহার বিয়েটা হয়ে গেলে আবারও নীরবতা। আমাদের যখন বিয়ে হবে এরকম ধুমধাম চাস না? না, খুব ছোট করে একটা ফ্যামিলি অনুষ্ঠান রাখবো, তাতেই হয়ে যাবে। বিয়ে করব আমরা, অফিসিয়ালি থাকবো একসাথে আমরা। শুধু শুধু কেন অন্যদের দাওয়াত দিতে যাব? এতে নজর লাগে। আমি মোটেও আমার বিবাহিত জীবনে অন্যের কুনজর চাই না। আমি আমার জামাইয়ের 1 টাকাও খরচ করতে চাই না, বুঝলেন এমপি আব্রাহাম ফারহাদ সমুদ্র শেখ। সমুদ্র ভাইয়া হো হো করে হেসে উঠল। এর মধ্যে একটা গাড়ি আমাদের বাড়ির প্রাঙ্গণ এসে থামল। ভেতর থেকে ফুপুমণি বের হলো, সাথে ফুপা, তানিশা আপু আর তিহান ভাইয়াও। আমি তাদের দেখে খুশিতে লাফাতে উঠলাম। কত বছর ফুপা ফুপু, তানিশা আপু আর তিহান ভাইয়াকে দেখি না, দেখব কি করে? তারা সপরিবারে লন্ডনে থাকেন। ছোট চাচার বিশেষ অনুরোধে সবাই দেশে ফিরেছেন। তানিশা আপু কত সুন্দর হয়ে গেছেন, স্টাইলিশ। আমি আর সমুদ্র ভাইয়া সেদিকে এগিয়ে গেলাম। সমুদ্র ভাইয়া ফুপাকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করল। ফুপু মণি ও সমুদ্র ভাইয়ের সাথে কুশল বিনিময় করল। আমি ফুপু ফুপাকে সালাম জানালাম। তারাও আমার সাথে সখ্যতা দেখালো। এতক্ষণে বাড়ির অন্য সদস্যরা ছুটে এসেছেন। বড়রা কথা বলছেন, আমরা ছোটরা এদিকে কথা বলছি। যদিও আমি এখনও তানিশা আপুর সাথে কথা বলি নাই, সে আমাকে পাত্তাই দিচ্ছে না। বাহিরে থাকলে মানুষ বাহ্যিক দিক থেকে অনেক পরিবর্তন হয়ে যায়। আমি এখনও তানিশা আপুকে দেখছি। তিহান ভাইও খুবই ভালো, আমার সাথে খোশ বিনিময় করেই কতগুলো চকলেট দিল। চকলেট পেয়ে আমিও খুশি হয়ে গেলাম। এর মধ্যেই তানিশা আপু বলল, আমাদের এগিয়ে নিতে এয়ারপোর্টে কেন আসলে না সমুদ্র? তুমি কি আমাকে কখনোই একটু প্রায়োরিটি দিবে না? আমার অনেক কাজ আছে, আমি তো গাড়ি পাঠিয়ে দিয়েছি, তাছাড়া নাজিম তো গেছেই, আমার এক্সট্রা যেতে হবে কেন? তানিশা আপু বলল, তাই বলে আমাকে। এর মধ্যে আমি সমুদ্র ভাইকে বললাম, আপনি না বিকেলে এয়ারপোর্টে যাবেন? আবার যাবেন কেন? ফুপুরা তো চলে এসেছে। সমুদ্র ভাইয়া বলল, আমি তো আর একা যাব না, তুইও যাচ্ছিস, এটা সারপ্রাইজ, তবে গেলেই পাবি, চড়ুই। এর মাঝেই সমুদ্র ভাইয়ার ডাক পড়ল। সে সেদিকে চলে গেল, আমিও বাড়ির দিকে চলে এলাম। তানিশা বিড়বিড় করে বলল, মেজো মামার মেয়ের সাথে সমুদ্রের এত ভাব কেন? যাকে ছোটবেলা থেকেই ভালোবাসি, তার অন্যের সাথে এমন সখ্যতা কলিজা দহন করে ফেলছে আমার। আপ টু ডাউন এমন কিছু হলে ঝিনুককে মেরে ফেলবো, ব্যাপারটা দেখতে হচ্ছে। এখানে এসে এমন কিছুর আঁচ পাবে সে জানতো না। খুব রাগ হচ্ছে তার। দপাদপ হেঁটে বাড়ির দিকে গেল। এর মধ্যে সকিনা এখানেই লাগেজ নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। সে সব কিছু শুনেছে। সে হি হি করে হেসে বলল, ঝিনুক তো সমুদ্র সাহেবের প্রাণ, জানবান সব কিছু। আন্নে কোন খাতের মূলা? সমুদ্র ভাইয়া জানলে আন্নেরই 10 ঘাতের মশলা শামুক খাওয়াইব। আমার মামাতো বোন মারিয়া এসেছে, মেহরাব ভাইয়াও এসেছে, মামা ও নানিও এসেছেন। সবাইকে সবার মতো রুম দেয়া হয়েছে। আমি আর মারিয়া এক রুম শেয়ার করছি। পাশেই তানিশা আপুর রুম। সে নিজের রুম কারোর সাথে শেয়ার করবে না। বিকেলবেলা আমি সাদা একটা 3 পিস পরে রেডি হয়েছি। সমুদ্র ভাইয়া গাড়িতে অপেক্ষা করছেন। সাদাতে মেয়েদের নাকি খুবই স্নিগ্ধ লাগে। চুলগুলো ছেড়ে দিলাম, হালকা মেকআপ করলাম। আমি দ্রুত বের হয়ে গেলাম। বিকেলে সবাই বাগানে বসে আছে। আমি বের হতেই সবার নজর আমার দিকে পড়ল। সমুদ্র ভাইয়া আমার দিকে তাকাতে আমার খুবই লজ্জা লাগলো। মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। এর মধ্যে আমার নানি আমার দিকে এগিয়ে এলো। মাশাল্লাহ বলে মাথায় হাত বুলিয়ে দিলেন। সমুদ্র ভাইয়া আমার দিকে এগিয়ে এলো, বলল, মাশাল্লাহ সরুই, চল। আমি আর সমুদ্র ভাইয়া গাড়িতে বসলাম। গাড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। তানিশা সব কিছুই পর্যবেক্ষণ করছে। রক্তিম চোখে তাকিয়ে রইল গাড়িটির যাওয়ার পানে। চোখ দুটো দিয়ে যেন আগুন বের হচ্ছে। এ যেন বিপদ আসার সবচেয়ে ভয়ঙ্কর সংকেত। তানিশা বিড়বিড় করে বলল, কেন সমুদ্র, কেন? সেই বোঝ হওয়ার পর থেকেই দেখছি এই ঝিনুককে তুমি আগলিয়ে রাখো। ঝিনুক সুন্দর মানছি, আমিও তো কম নই। তোমার প্রতি রাগ করে আমি দেশ ছেড়েছি,
তোমার জন্য আমি নিজেকে সব দিক থেকে সাজিয়েছি, তবু আমার প্রতি তোমার কেন এত অনীহা? এয়ারপোর্টে দাঁড়িয়ে আসছি বিগত আধ ঘন্টা ধরে, এর মধ্যে আমি 1 বোতল পানি খেয়ে ফেলেছি। আমি হাইপার হয়ে গেছি, কিন্তু আমার পাশে দাঁড়িয়ে থাকা লোকটার সমুদ্র ভাইয়ের মধ্যে কোনো আজ ভাবান্তর দেখলাম না, যেন কিছুই হয়নি। এটাও তার জন্য নিতান্ত সাধারণ ব্যাপার, দুধ ভাত। আজ সমুদ্র ভাইয়া নিজেকে কভার করে এসেছেন, কোনো মতেই তাকে এমপি সমুদ্র শেখ লাগছে না। তার এই রূপে আমি দ্বিতীয়বার ঘায়েল হলাম। তিনি আমার হাতটা খুবই শক্ত করে ধরে রেখেছেন। এত কোলাহল এয়ারপোর্ট বাপুরে, কত মানুষজন আজ এক হচ্ছে, আবার কত আপনজন প্রিয় মানুষ ছেড়ে পাড়ি দিচ্ছেন অন্য এক দেশে। সমুদ্র ভাইয়া আমাকে আগলিয়ে রেখেছেন। হঠাৎ করে হাত ছেড়ে বলল, ঝিনুক, সামনে তাকা, দেখতো ছেলেটাকে চিনিস কিনা। আমিও বিজ্ঞ মানুষের মতো ভালো করে তাকালাম। তাকাতে চোখ ভরে পানি জমে উঠল। ভাই, আমার ভাই, নারী ছেঁড়া বাঁধন, কলিজার সম্পর্ক যার সাথে আমার, সে হাসি মুখে এগিয়ে আসছে। আমি আর নিজেকে শান্ত রাখতে পারলাম না, দৌড়ে গিয়ে ছেলেটির ওপর ঝাঁপিয়ে পড়লাম। খুব করে জড়িয়ে ধরে বললাম, শাহিন ভাইয়া, আমার ভাইয়া, ভাইয়া গো, তুমি 5টি বছর কি করে দূরের ছেলে? ভাইয়া বলে হু হু করে কেঁদে উঠলাম। এয়ারপোর্টে কিছু মানুষ আমাদের দিকে সেকেন্ড 10 তাকিয়ে রইল, তারপর আবারও নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। তারা এরকম অহরহ ঘটনার প্রতিদিন সাক্ষী হন। কত সম্পর্কের মিল হয় এই জায়গাটিতে। ভাইয়া আমাকে তার বুকের মাঝে লুটকিয়ে নিল। মিনিট 2 পর আমি একটু শান্ত হতেই আমার কপালে একটা পরশ এঁকে দিল। বলল, পাগলি বোন আমার। রোজই তো আমাকে ভিডিও কলে দেখতি, তখন তেমন ইমোশনাল হয়ে যাস নাই, এখন কি হয়েছে? এই তো আমি ফিরে এসেছি। সমুদ্র ভাই এগিয়ে এলো, ভাইয়ের কাঁধে একটা চাপড় মেরে বলল, তা বলো শালা সাহেব, কেমন কাটলো জার্নি? ভাইয়া প্রথমে সমুদ্র ভাইয়াকে চিনতে পারে নাই, তারপর সেকেন্ডের মধ্যেই হো হো করে হেসে বলল, তুই তো দেখছি হুলিয়াই পাল্টে ফেলছিস। আহারে, বর্তমান সময়ের আলোচিত এমপি সমুদ্র শেখের কি দশা! জনগণ আর পেপারাজিদের ভয়ে মুখ লুকিয়ে চলতে হয়। সমুদ্র ভাইয়া হো হো করে হেসে বলল, সবেমাত্র 7 বস্তা চাল আর 1 বোতল সয়াবিন তেল সরিয়েছি। হাইকোর্টে মামলা ঠুকেছে দুদক, বুঝলি কেন এই দশা হলো? সমুদ্র ভাইয়ার শাহিন ভাইয়ের খুনসুটি দুষ্টুমিতে আমরা 3 জনই এয়ারপোর্টে উচ্চস্বরে হেসে উঠলাম। সবাই এখন বড় বড় চোখ করে আমাদের দিকে তাকিয়ে আছে। নিশ্চয়ই মনে মনে বলছে, এ কোন পাগলা গারদের পাগলরা ছুটে চলে এসেছে। সন্ধ্যা 7টায় বাড়ি ফিরলাম। আজ শেখ রংমহল খুবই কোলাহলপূর্ণ। আমরা দরজার সামনে দাঁড়াতেই মা শাহিন বাবজান বলে দৌড়ে ছুটে এলো। বাবা ছুটে এলো। কত বছর পর নিজের ছেলেকে পেয়েছে। বাবা মা দুজনেই চোখের জল। বড় চাচা, ছোট চাচা, চাচিরে সবাই ভাইকে দেখে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার ভাই এসেছে বলে আজ আমার খুশির অন্ত নেই। আমি খুশি মনে দাঁড়িয়ে থেকে সবকিছু দেখছি। এর মধ্যে হঠাৎ করে আমার কাঁধে কারো ছোঁয়া পেতে আমি চমকে উঠলাম। তাকে দেখি তানিশা আপু। আমি হাসি মুখে তাকাতে তিনি বলল, ছেলেটি কে রে ঝিনুক? তানিশা আপু আমার সাথে কথা বলছেন। আমি বললাম, আমার ভাইয়া। তিনি সবার সামনে আমার ভাইয়ের দিকে এগিয়ে গেল, হাতটা বাড়িয়ে বলল, শাহিন শেখ, আমি তানিশা তানজুম নিঝুম। শাহিন ভাইও হ্যান্ডশেক করলো, মুচকি এসে বলল, আমি চিনিছি সুন্দরী, তুমি আমার ফুফাতো বোন, ভালোই তো বড় হয়ে গেছিস বেশ। রাতে খাবার দাবার খাওয়ার পর ছোট বড় সবাই একসাথে বসে আছি। এটা সেটা কত কিছু নিয়ে কথা চলছে। এর মধ্যেই ফুপুমণি বলে উঠল, বড় ভাই, শেখ বাড়ির ছেলেদের বয়স কি পার হচ্ছে না? মেয়েদের বিয়ে দিয়েছিস, এখন ছেলেদের বউ কবে আনবি? সমুদ্র কি সারা জীবনে এরকমই থাকবে? রাজনীতি করবে? বয়স? বড় চাচা বলল, ও ভালো কথা বলেছিস, কিন্তু তোরা দেশে এসেছিস, ভালো করেছিস। একসাথে 2 বিয়ে খেতে পারবি। মুনতাহার বিয়ের শেষে সমুদ্রের বিয়ের রিসিপশন করা হবে। ফুপুমণি বলল, বিয়ের রিসিপশন মানে? সমুদ্র কি বিয়ে করে ফেলেছে? কবে করলো? বউ কোথায়? আমাদের জানার প্রয়োজন মনে করলি না? একটু উত্তেজিত হয়ে বড় চাচা একটা বড় নিঃশ্বাস ছেড়ে বলল, থাম, আমরাও জানতাম না, কিন্তু বিয়েটা এমন সময় হয়েছে তখন এটা জানানোর মতো ছিল না। বিয়েটা 4 বছর আগে হয়েছে। সে 4 বছর আগের সবকিছু খুলে বলল। নিজের বিয়ের ঘটনা বড় চাচার মুখে শুনেছি, খুব লজ্জা লাগছে।
যারা জানে তারা আর চোখে আমার দিকে তাকে মুচকি মুচকি হাসছে। এই মহলে সমুদ্র ভাইয়া নেই, সে বাগানের দিকে গেছে। আমি আর এখানে দাঁড়িয়ে থাকলাম না, বাইরে বাগানের দিকে পালালাম। অন্যদিকে আজ আত্মীয় স্বজন সবাই জানে সমুদ্র আর ঝিনুকের বিয়ের কথা। তানিশা সমুদ্র আর ঝিনুকের বিয়ের কথা শুনল, নিজের দু চোখের পানি ধরে রাখতে পারল না, সবার অগোচরে চোখের পানি মুছে উঠে গেল। তানিশার চোখের পানি সবার আড়ালে পড়লেও শাহিন তা ঠিকই খেয়াল করেছে। সে তানিশার পিছন পিছন যেতে লাগলো। তানিশার মন বাগানে আজ ঝড়ের হানা দিয়েছে, কারণ সে ছোট থেকেই এমন একজনকে চেয়েছে যে কোনোদিনও তার ছিল না। সে সমুদ্র শেখকে তেমন করে চায় নাই, কখনো মনের কথা প্রকাশ করে নাই। রাগে হয়তো ঝিনুককে বলেছিল খুন করে ফেলবে, কিন্তু প্রকৃতি তার নিয়মের উল্টো খেলা খেলল। কারই দোষ থাকে না, এখানে ঝিনুকের কোনো দোষ নেই। সমুদ্র তো সেই তার না পাওয়া প্রিয় একজন মানুষ, কিন্তু ঝিনুক না চাইতেই তার প্রিয় মানুষটিকে পেয়ে গেছে। এই কারণে বলা হয় দুনিয়াতে সবাই সব কিছুর ভাগ্য নিয়ে আসে না। তানিশা ছাদের এক কোনায় দাঁড়িয়ে কান্না করছে, বারবার হাতের উল্টো পাশ দিয়ে চোখের পানি মুছছে। আজ নিজের বাড়িতে থাকলে হয়তো সব কিছু লণ্ডভণ্ড করে ফেলত সে, কিন্তু এই বাড়িতে সে অপারগ। শাহিন বিগত 5 মিনিট ধরে তানিশার পিছনে দাঁড়িয়েছিল। তানিশার বারবার চোখ মোছার দিকটা সে লক্ষ্য করলো ঠিকই। গম্ভীর গলায় বলল, কান্না করছিস? এমনটা তো হওয়ারই ছিল, কেন তুই সমুদ্রের দুর্বলতার দিকটা জানতি না? তানিশা হঠাৎ করে সারা শব্দ পাবে এটা আজ করেনি। শাহিন তাকে লক্ষ্য করবে, ব্যাপারটা একটু অন্যরকম। নিজেকে সামলিয়ে ভালো মতো চোখের পানি মুছে নিল। এই চোখের পানি সে খুব ভালো মুছতে জানে। কৈশোরী বয়সে এই সমুদ্র শেখের জন্য কম চোখের পানি তো মোছে নাই সে। তানিশা শাহিনের দিকে তাকালো না, এমন কোনো সারা শব্দ করল না। শাহিন এগিয়ে গেল, তানিশার পাশে এসে ছাদের কর্নারে দাঁড়ালো। তানিশা একবার শাহিনের দিকে তাকালো, বলল, আপনি এখানে কিছু বলবেন? শাহিন মুচকি হাসলো, বলল, তুই তো অনেক বুদ্ধিমতী হয়ে গেছিস, বেশ সুন্দর করে নিজেকে সামলিয়ে নিলি। আজ মেয়ে হয়ে মানুষের অন্যরকম দক্ষতা দেখলাম। তানিশা আর কিছু বলল না, এক গভীর নিঃশ্বাস ছাড়ল। শাহিন বলল, আমি জানি তুই সমুদ্র ভাইকে পছন্দ করিস, এখন থেকে নয়, সেই ছোটবেলা থেকেই। কিন্তু জানিস, আমি একটা হাদিসে শুনেছি আল্লাহ নাকি মানব সৃষ্টির 50,000 বছর আগে থেকে মানুষের বেটার হাব ঠিক করে রেখেছিল। তাই পৃথিবী প্রকৃতি হাজার খেলা খেলুক, দিন শেষে যে যার ভাগ্যে আছে তাকেই তার ভাগ্যে দিয়েই দেয়া হয়। তানিশা বলল, আমি জানি, ভেবেছিলাম এবার সমুদ্র ভাইয়াকে আমার মনের কথা জানাবো, কিন্তু যা ভাগ্যে নেই তা জানাবো কি করে? আমার ভাগ্যটা এরকম কেন? এত সর পরও সে আমার হইল না। তারা মনে হয় খুব ভাগ্যবান ভাগ্যবতী যারা ভালোবাসার মানুষকে জীবনে পায়। শাহিন বলল, জানিস, ভালোবাসার মানুষের ভালোবাসা দেখাও সুখের। ভালোবাসা মানুষকে ভালো থাকতে দেখতে চাওয়া বা পাওয়া বড় ভাগ্যের বিষয়। তাছাড়া প্রতিটা মানুষের জীবনে একসময় সঠিক মানুষ আসে, তোর জীবনে হয়তো বেটার কেউ আসবে। তানিশা বলল, আমি জানি শাহিন ভাই, আপনি কেন আমাকে এগুলো বলছেন। আফটার অল ঝিনুক আপনার বোন, বোনের সংসারে আগুন জ্বলে উঠুক আপনিও চাইবেন না? এ দুনিয়ার রীতিনীতি বড় অদ্ভুত, প্রতিটা কাজে স্বার্থ থাকে। আমি ভালোবেসেছি শাহিন ভাই, পাপ করিনি। এটাই আমার জীবনের প্রথম ভালোবাসা, হয়তো শেষ। আমি ভালোবেসেই যাব, না হোক সে আমার। তবে আপনাকে চিন্তা করতে হবে না, আমি কাল আবার লন্ডন ফিরে যাচ্ছি। আজ রাতে যে করি হোক আমি এমার্জেন্সি টিকিট কেটে ফেলব। সবাই স্বার্থপর। শাহিনের দিকে তাকে একটা তাচ্ছিলের হাসি দিল। তানিশা ছাদ থেকে নেমে যাচ্ছে। শাহিনের বুকটা কেঁপে উঠছে, বারবার জ্বলে যাচ্ছে। কিন্তু কেন? তানিশার এমন অদ্ভুত চাওয়া পাওয়া ভালোবাসা কি সত্যি এমন ভয়ঙ্কর, এমন নিখুঁত ভালোবাসা সে কখনো দেখেনি। না চাইতেও শাহিনের চোখ থেকে গড়গড়িয়ে চোখের জল বেয়ে পড়ল। শাহিন আকাশের দিকে তাকে বলল, এ জীবনে কেন এত মোহমায়া দিয়েছ ভালো করেছ, কেন এমন জিনিসের প্রতি তা বাড়িয়ে দাও যা কখনোই আমাদের হবে না। মানুষ যা চায় তা কখনই পায় না। এত রহস্যময় লীলা খেলা কেন আল্লাহ? অনেকক্ষণ ধরে আমি আর সমুদ্র ভাইয়া বড় কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আছি। আমার চোখে পানি
চকচক করছে, গড়িয়ে নিচে পড়ছে। সমুদ্র ভাইয়া বলল, আজ ওর জন্মবার্ষিকী, সবাই ভুলে গেছে। মানুষ মৃত্যুর সাথে সাথে তাদের অস্তিত্ব যেন মুছে যায়। সমুদ্র ভাইয়া, আপনার সেই দিনটির কথা মনে আছে? থাকবে না কেন? তুই তো সেই দিনটির জন্য আমাকে খুনি বলেছিলি, ভুলি কি করে? আমি সমুদ্র ভাইয়ের দিকে তাকালাম, তার চোখেও জল। সেদিনের ব্যর্থতা আজও তাকে কাঁদায়। তার চোখ মুখ বারবার জানান দিচ্ছে সে আজও অপরাধ বোধে ভোগে। সেদিন একখণ্ড অতীত। ছোট চাচার 2 মেয়ে, নাদিয়া আপু আর মুনতাহা আপু। নাদিয়া আপু আর আমি বছর 2 বড় ছোট। নাদিয়া আপু আর আমি ছিলাম বেস্ট ফ্রেন্ড। সবসময় আমার জন্য জীবন বাজি রাখতে প্রস্তুত ছিল। নাদিয়া আপু দেখতে আমার থেকে অনেক অনেক বেশি সুন্দরী ছিল। গায়ে দুধে আলতা রঙের জন্য ষোড়শী বয়সে তাকে লাস্যময়ী কন্যা লাগত। তার এলোকেশি লম্বা লম্বা চুলগুলো ছিল আমার সবচেয়ে প্রিয়। কি সুন্দর লাগতো তাকে, যে কেউ একবার দেখলে মাশাআল্লাহ বলতে ভুল করতো না। নাদিয়া আপু আর ফারহান সাহিল ভাইয়ার তখন খুবই গভীর ভাব। ফারহান সাহিল ভাই সমুদ্র ভাইয়ার ছোট ভাই, আর আমার ভাই সমবয়সী, তাই দুজনের নাম প্রায় একই রাখা হয়, সাহিল আর শাহিন। আবারও সমুদ্র ভাইয়ের বিয়ের সপ্তাহ 2 পরপরই ফারহান ভাই এমন এক কাজ করে যার জন্য আমি আমার সবচেয়ে কাছের প্রিয় একজন মানুষকে হারিয়ে ফেলি। আমি তখনও বুঝতাম না শারীরিক সম্পর্ক কি, কিন্তু একবার নাদিয়া আপুকে কান্না করতে দেখে জিজ্ঞাসা করেছিলাম, তুমি কান্না করো কেন? সে বলেছিল তার আর ফারহান ভাইয়ের মাঝে নাকি তা হয়ে গেছে, কিন্তু বিয়ের আগে তা করা পাপ, এই পাপের মাসুল দিতে হবে তাকে। তার পেটে এখন ফারহান ভাইয়ের সন্তান। এত কিছু সেদিন বুঝি নাই, তবে একদিন বিকেলবেলা নাদিয়া আপু মাত্রাতিরিক্ত কান্না করেছিলেন। আমি জিজ্ঞেস করতে বলল, ফারহান ভাই নাকি তাকে বিয়ে করবে না, তাকে ভালোবাসে না, এই সন্তান তার না, অন্যের পাপের বোঝা নাদিয়া আপু বইছে। সেদিন আমিও নাদিয়া আপুর সাথে খুব করে কান্না করছিলাম। তারপর রুম থেকে বেরিয়ে সমুদ্র ভাইয়ের রুমে গিয়েছিলাম। সমুদ্র ভাইয়া সেদিন খুবই ব্যস্ত ছিল আর ল্যাপটপে কাজ করতেছিল। আমি বারবার তাকে ডাকছিলাম। আমার জন্য তার গুরুত্বপূর্ণ মিটিং লন্ডভন্ড হয়ে গেছিল, তাই সে আমার কথা না শুনে আমাকে সেদিন অনেক বকা দিয়েছিলেন। আমি আর তাকে বাকিগুলো বলি নাই, কান্নার ওপর ডাবল কান্না করতে করতে রুমে চলে এসেছিলাম। সেদিন সন্ধ্যায় ফারহান ভাইয়া একটা মেয়েকে নিয়ে হাজির হয়। সবাইকে বলে মেয়েটি তার বিয়ে করা বউ। বড় চাচা সহ বাবা ফারহান ভাইয়াকে হাজারা কথা শুনিয়ে চলছে, কারণ নাদিয়া আপু আর তার সম্পর্কের কথা সবাই জানত। নাদিয়া আপু সেদিনে সে দৃশ্যটা দেখে নিজেকে সামলাতে পারে নাই। সে যে ঘরে ঢুকেছে তার লাশ ঘর থেকে বের হয়েছে। সেখানে একটা নোট ছিল, যে নোটটি আজও আমার কাছে আছে। নোটটি হলো, প্রিয় নাকি অপ্রিয় জানি না, ফারহাত, ভালো থেকো, তোমার জীবন সর্বস্তরে সুখ কপালে জুটুক, তবে তুমি যা অস্বীকার করেছ সে অংশটুকু যেন না জুটুক। নিজ অস্তিত্ববিহীন কিভাবে জীবন কাটাবা দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমার ভেতরের অস্তিত্বের কোনো নাম নেই। ভালো থেকো কিন্তু। নাদিয়া আপু মারা যাওয়ার পর আমি সবাই সব জানতে পারে। সমুদ্র ভাইকে কান্না করতে করতে বলেছিলাম, বিকেলে আপনাকে জানাতে এসেছিলাম না, আপনি আমাকে বকা দিয়ে তাড়িয়ে দিয়েছেন। আপনি জানলে কিছু করতে পারতেন। নাদিয়া আপুর জন্য আপনাকে আমি কখনোই ক্ষমা করব না। ফারাহাত ভাইকে ত্যায্যপুত্র করে দিয়েছে বড় চাচা, আর আমি সেদিনের পর থেকে নানু বাড়ি চলে গিয়েছিলাম, কারণ আমি নাদিয়া আপুর অস্তিত্ব সব জায়গাতেই খুঁজে পেতাম। মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, তাই উত্তম ছিল এই বাড়ি ত্যাগ করা। বর্তমানে সমুদ্র ভাই আমাকে বলল, চল বাড়ির ভেতরে চল, অনেক রাত হয়েছে, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, তুই আবারও ভাবুক হয়ে কান্না করছিস। আমি চোখের পানি মুছে বললাম, আজ তার বড় বোনের বিয়ের জন্য এই মহল সাজিয়েছে, সে থাকলে আমার থেকেও বেশি খুশি হতো, তাই না? সমুদ্র ভাইয়া আমার হাত দিয়ে তাকে জড়িয়ে ধরল, বলল, চল। আমি ওর কথা বাড়ালাম না। সেই ছোট্ট ঝিনুক হলে হয়তো এখন তার কবরের ওপর গড়িয়ে গড়িয়ে কান্না করতাম, কিন্তু মানুষ ছেড়ে গেলে সত্যি তার প্রতি মোহ মায়া বন্ধনগুলোর মধ্যেও অদৃশ্য বন্ধন সৃষ্টি হয়। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে সমুদ্র ভাইয়ের সাথে বাড়ির দিকে হাঁটলাম। তানিশা বারান্দায় দাঁড়িয়েছিল। ঝিনুক আর সমুদ্রকে একসাথে দেখে দীর্ঘশ্বাস ফেলে বলল,
ভালো থেকো তোমরা। আকাঙ্ক্ষার ডায়েরিতে আক্ষেপের অন্ত নেই। না পাওয়া জিনিসটার প্রতি আমার কোনো কখনোই লোভ ছিল না, না হোক। চোখের পানি মুছে তানিশা এমার্জেন্সি টিকিটটাই কেটেই ফেলল। সকাল হলে সে এখান থেকে চলে যাবে, হোটেলে উঠবে, রাত 2:30 তার ফ্লাইট। এই পৃথিবীর মানবশ্রেষ্ঠ ভালোবাসাগুলো বড্ড অদ্ভুত, ভয়ঙ্কর, বিষাদময়, মিষ্টি অনুভূতি। ভালোবাসা ভালো ভালো মানুষকে বদ্ধ উন্মাদ করে তোলে। সকালবেলা খুব চিল্লাচিল্লি শুইনা ঘুম ভেঙে গেল। ড্রয়িং রুমে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে বলার বাইরে। ঘুম ঘুম চোখে ওড়নাটা গায়ে জড়িয়ে দ্রুত নিচে গেলাম। এই মুহূর্তে ঘুম উড়ে চলে গেল। তানিশা আপু নিজের লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। বড় চাচা সহ বাবা বাড়ির বাকি আত্মীয় স্বজন সবাই এখানে। সবার মুখে একটাই কথা, তানিশা কালই এসেছে, আজ কেন চলে যাচ্ছে। তানিশা আপুকে খুবই ক্লান্ত লাগছে। চোখগুলো বেশ ফুলো ফুলো, ফর্সা মানুষ নিতান্তই, সারা মুখ লাল হয়ে আছে। তিনি কি সারা রাত কান্না করেছেন? কিন্তু কেন? ফুপুমণি ও ফুপাও আশ্চর্য হয়ে দাঁড়িয়ে আছে। তারা বুঝতে পারছে না তাদের আদরের পুতুলের কি হয়েছে, এত বিধ্বস্ত কেন লাগছে। এর মধ্যেই সমুদ্র ভাইয়ের আগমন। সকাল সকাল নিশ্চয়ই জগিং করতে বের হয়েছিলেন। শরীর ঘামে ভেজা। ড্রয়িং রুমে এত মানুষ একসঙ্গে দেখে ভুরু কুঁচকে সদর দরজা থেকে ভেতরে প্রবেশ করেছেন। একজন কাজের লোক তাকে টাওয়াল দিল। তিনি শরীরের ঘাম মুছলেন। সমুদ্র ভাই গম্ভীর গলায় বলল, এখানে কি হয়েছে? সকাল সকাল তোমরা সবাই এভাবে ড্রয়িং রুমে জড়ো হয়ে চিৎকার করছো কেন? বড় চাচা বলল, সমুদ্র দেখ, তানিশা চলে যাচ্ছে। কালই এত বছর পর মেয়েটা আসলো, আজই চলে যাচ্ছে। বোন ও বোনের জামাই, তানিশার বাবা মাও জানে না মেয়েটার হয়েছে কি। ও কারোর সাথেই তেমন একটা কথা বলছে না। সমুদ্র ভাইয়ের চেহারার একটু গভীরতা দেখা গেল। তিনি তানিশা আপুর দিকে এগিয়ে এলো, বলল, তানিশা সকাল সকাল কি শুরু করলে? দেখো আত্মীয় স্বজন সবাই দাঁড়িয়ে আছে, ডেকোরেশনের মানুষজনও দাঁড়িয়ে এগুলো দেখছে। সবাই হাসতে কানাকানি করছে। তোমার চেহারাটা এমন বিধ্বস্ত হয়ে আছে কেন? সারা রাত কান্না করেছ? এমনই তো মনে হচ্ছে। কি হয়েছে আমাকে বলো। কেউ কিছু বলেছে? আমি দায়িত্ব নিচ্ছি, উপযুক্ত শাস্তি আমি দেব। তানিশা আপু একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, মিস্টার আব্রাহাম ফারহাদ সমুদ্র শেখ, শাস্তি দেওয়ার দরকার নেই। ভালোবাসার মানুষকে শাস্তি দেওয়া যায় না। বাই দ্য ওয়ে, ভালো থাকবেন। এই জীবনে আজ যাদের পিছনে রেখে যাচ্ছি তাদের সাথে জীবনে দ্বিতীয়বার সাক্ষাৎ হবে না, যোগাযোগ হবে না। আব্বু আম্মু তিহান বিয়ে শেষে ব্যাক করবা। কংগ্রেচুলেশন সমুদ্র শেখ। ভালোবাসার মানুষকে ধরে রাখার চেষ্টা করেন, কারোর রুহের হাই নিঃশ্বাস যেন না লেগে যায়। তানিশা আপু গটগট করে বাড়ির বাইরে চলে গেল। কেউ আটকাতে পারল না, সমুদ্র ভাইও না। কিন্তু উনি এগুলো কেন বলে গেলেন? ভালোবাসা? তবে কি তার মন ভেঙেছে? কিন্তু কে ভেঙেছে? এত ভালো সুন্দর নরম মানুষের মন কে ভেঙেছে? মেয়েদের মন নিয়ে খেলা খেলতে নেই। এদের রুহের হাই নিঃশ্বাস বদদোয়া হিসেবে কাজে লেগে যায়। এ পৃথিবীতে যত মানুষ ধ্বংস হয়েছে পুরুষ মানুষ, তাদের প্রত্যেকেই কোনো না কোনোভাবে নারীদের বদদোয়ার অভিশপ্ত। সমুদ্র তানিশার কথাটার অর্থ বুঝল না, কেন তাকে এগুলো বলল। তবে তানিশা ছোট থেকেই তাকে পছন্দ করত সেটা সে জানে। তানিশা তার থেকে প্রায় 8 বছরের ছোট। এ বাড়িতে তানিশা যতবার আসত, ছলে কলে কৌশলে সে তার কিশোর মনের আবেগ সমুদ্রকে বোঝানোর চেষ্টা করত। সমুদ্র যেদিন বুঝতে পারল তানিশার কিশোরী বয়সের মনের দুর্বলতা, সে তানিশার থেকে আরও বেশি দূরে দূরে থাকার চেষ্টা করত। কারণ এই কিশোরী বয়সের আবেগের রূপ ভয়ঙ্কর। একদিন সমুদ্র এ থেকে মুক্তি পেল। তানিশারা বাইরে চলে গেল সপরিবারে, কিন্তু তার সাথে বিভিন্নভাবে যোগাযোগ রাখত, ফুফাতো ভাই বোন বলে কথা। কিন্তু আজ তানিশার কি হয়েছে? কেন সে এমন কথা বলল? তবে কি আজও তানিশার মনে এমন কিছু আছে? থাকার তো কথা নয়, কারণ সমুদ্রের থেকে তানিশা কখনোই প্রেম ভালোবাসা এগুলোর সিগন্যাল পায় নাই। তাহলে জীবন থেকে কেউ চলে গেলে জীবন কখনোই থেমে থাকে না। যদিও কথাটা আংশিক সত্য, আংশিক মিথ্যা। জীবন সময়ের সাথে চলে, বাহ্যিক দিক থেকে পরিবর্তন হয় ঠিকই, কিন্তু মনের মধ্যে দাগ এঁকে যায়। অনেক মানুষ কখনোই জীবনে মুভ অন করতে পারে না, জীবন্ত লাশে বেঁচে থাকে। তানিশা আপু চলে যাওয়াতে বাড়ির মধ্যে অনেকের মনই খারাপ।
নিশ্চয়ই ফুপুমণি ফুপা খুবই কষ্ট পেয়েছেন। তারা সারাদিন মন খারাপ করে আছেন। বড় চাচা সহ মা বাবা, ছোট চাচা চাচি খুবই আপসেট। দুপুর থেকে পার্লারের মানুষরা এসেছে, বউ সহ সবাইকে সাজিয়ে দিচ্ছে। আমি সাজার জন্য বসে আছি। যদিও আমার ভারী মেকআপ পছন্দ নয়, কিন্তু সবার সাথে তাল মিলিয়ে চলতে হবে। আজ মেয়েরা সবাই হলুদ শাড়ি পরেছে আর ছেলেরা নীল পাঞ্জাবি পরবে। আচ্ছা, হুমায়ুন আহমেদের হিমু রূপার মতো মেয়েরা নীল শাড়ি আর ছেলেরা হলুদ পাঞ্জাবি পরলে কি হতো? যাই হোক, আমাকে শাড়ি পরিয়ে দিল এক মেয়ে। আমি জীবনে প্রথমবার শাড়ি পরেছি তা নয়, আরও একবার শাড়ি পরেছিলাম, সেটা প্রথমবার ছিল, এটা দ্বিতীয়বার। তবে প্রথমবার যেহেতু কাণ্ড না ঘটলে হয়, সেবার কলেজে দ্বিতীয় বর্ষে উঠেছি সবাই, মারিয়া, আমি সহ কিছু ক্লাসমেট। প্রবীণদের নবীন বরণ অনুষ্ঠানে ঠিক করলাম শাড়ি পরে ওদের বরণ করব। যেহেতু গার্লস কলেজ, তাই পুরুষ নেই, সেরকম অনিরাপত্তাও নেই, তাই সম্মান খুলতে খুলতে সেদিন বেঁচে গিয়েছিলাম। কিন্তু সে ঘটনা মনে পড়লে আজও লজ্জা পাই। বান্ধবীরা সহ ম্যামরা হাসেন, মাঝে মধ্যে বলে লজ্জাও দেন। সেদিন সবাই প্রবীণদের বরণ করেছে ফুল দিয়ে। এবার আমার পালা আসতে আমি শাড়ি নিয়ে স্টেজে উঠলাম। প্রবীণ মেয়েটাকে ফুল দিয়ে বরণ করে স্টেজ থেকে নামবো, তার আগে আমি নিজের শাড়ির কুঁচিতে পা বাঁধিয়ে উষ্টা খেয়ে, ফলস্বরূপ ভরা মহল্লায় একগুচ্ছ মহিলাদের মধ্যে স্টেজে সবার সামনে আমার শাড়ির কুঁচি খুলে পড়ে যায়। আহা, কি বেদনাময় লজ্জাকর ঘটনা! আহা, আমি এক সপ্তাহ কলেজ যাই নাই। বর্তমানে আসা যাক। বরসসি কিছুক্ষণ পরপর এসে ডাক দিয়েছেন, আমাদের মেয়েদের হয়েছে কি না। ছেলেরা কখন থেকে দাঁড়িয়ে আছে, অলরেডি বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার পথে। যদিও হলুদ সন্ধ্যা কমিউনিটি সেন্টারে হবে, সেখানে যেতে আরও মিনিট 10 উপর লাগবে। ইতিমধ্যেই বড়রা, যেমন বাবা, চাচা, মামারা চলে গেছেন। যাই হোক, সবাইকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। মেয়ে হয়েও পড়েছি বিপাকে। কিছু কিছু মেয়েরা সত্যি এত মেকআপ পছন্দ করে, বাপুরে বাপু। দীর্ঘ ঘণ্টাখানেক বসে আছে মেকআপের জন্য। আল্লাহ মাইয়া মানুষদের ভালো ও ধৈর্য সহ্য দিয়েছে। অনেকেই শাড়ির সাথে ভারী মেকআপ নিচ্ছে, যদিও খারাপ লাগছে না, বেশ পরি কন্যা কন্যা লাগছে তাদের। কিন্তু এদের মাঝে আমি একমাত্র যে লাইট মেকআপ নিলাম, তাও সবার সাজা শেষে। আমার সাজা শেষ হতেই সবাই আমার দিকে ঝুঁকে পড়ল। পার্লারের যে মেয়েটা আমাকে সাজিয়ে দিল, সে বলল, আমি জীবনে কত মেয়ে সাজিয়েছি, লাইট মেকআপে তোমার মতো সুন্দরী কাউকে দেখি নাই। একে অপরকে বলছে আমাকে নাকি সবার থেকে বেশি সুন্দর লাগছে। আমি হে হে করে হেসে 32 পাটি দাঁত বের করে ঠোঁটে জোরপূর্বক হাসি ফুটিয়ে রাখার চেষ্টা করেছি। এর মধ্যে মারিয়া আমার মাথায় একটা টোকা মেরে কানের পেছনে কাজল লাগিয়ে দিল। আমার বোনকে তো সবচেয়ে সুন্দর লাগবেই, আফটার অল আয়াতুল ফারিন ঝিনুক বলে কথা। কারো নজর যেন না লাগে, সবাই নিচে চলেন, যেতে হবে। এ যাত্রায় মারিয়াকে মন থেকে 101টা চুমু খেতে ইচ্ছে করছে। সঠিক সময়ে অপ্রীতিকর অবস্থা থেকে বাঁচিয়ে দিয়েছে। চুমুর কথা মনে করতে সমুদ্র ভাইয়ের কথা মনে পড়ে গেল। তার সামনে কি করে দাঁড়াবো, আমার তো এখনই লজ্জা লাগছে। তার সেই ঠোঁটকাঁটা স্বভাব সবসময় আমাকে অপ্রস্তুত করতে ওস্তাদ। সিঁড়ি দিয়ে নিচে নামছি সবাই। কিছু মহিলারা, বড় চাচি, নানি সহ আরও আত্মীয়রা দাঁড়িয়ে আছে। আম্মু নেই, মনে হয় সে চলে গেছে আগে। আম্মু খুবই সেন্সিটিভ একটা মহিলা, কার জন্য অপেক্ষা করতে পারে না, চটপট ঝটপট সব কিছুতেই। ছেলেরা সোফায় বসেছিল, আমরা নামতেই এগিয়ে এলো। এটা সেটা কত কথা শোনালো লেট হওয়ার জন্য। এখানে শাহিন ভাইয়া, মেহরাব ভাইয়া সহ আরও অনেকে। সমুদ্র ভাইয়াকে তো দেখছি না, তবে কি চলে গেছেন হয়তো। বাহ, ভালোই হয়েছে চলে গেছেন। এই যাত্রায় জোর করে হলেও বেঁচে গেছি। আমাকে দেখে বড় চাচি এগিয়ে এলো, কপালে একটা পরশ এঁকে দিল, বলল, মাশাআল্লাহ, আমার ঘরের লক্ষ্মীটা, চোখের সামনে যে কবে এত বড় হয়ে গেলি, বলেই হাত থেকে একজোড়া বালা খুলে আমাকে পরিয়ে দিল। মুনতাহা আপু দুষ্টুমি সুরে বলল, বড় চাচি, বউ তো আমি, বিয়ে হলে চলে যাব আমি, তোমার ছেলের বউ তো সারা জীবনই থাকবে, তা আমাকে না দেখে ছেলের বউকে দেখছ? আত্মীয় স্বজন সহ সবাই হাসছে। সবার সামনে এমন ঘটনায় আমি লজ্জা পেলাম। বড় চাচির দিকে তাকাতে লজ্জা লাগছে। এই মহিলাকে প্রথম আমার চাচি মনে হলো না, মনে হলো আমার শাশুড়ি মা। সত্যি তো উনি আমার
শাশুড়ি মা হঠাৎ করেই কারণ নির্লিপ্ত কণ্ঠস্বরে। আমি কেঁপে উঠলাম। এটা তো সমুদ্র ভাইয়ের গলার স্বর। বলল, উফ মা, এ কী করলে? জীবনে প্রথম আমার বউ সেজেছে, তুমি আমার আগেই চুমু খেয়ে নিলে। ধ্যাত! এমন বাক্য শুনে আমি চমকে উঠলাম। চোখ বড় বড় করে পিছনে তাকাতেই দেখি সমুদ্র ভাইয়া পাঞ্জাবির হাতাটা গোছাতে গোছাতে সিঁড়ি দিয়ে নিচে নামছে। উফ, অসম্ভব সুন্দর লাগছে তাকে। শুনেছে নীল রঙে নাকি শুধু নারীদেরই নীলাবতী নীলাঞ্জনা লাগে, কিন্তু পুরুষদেরও যে এত সুন্দর লাগে তা জানতাম না। সমুদ্র ভাইকে না দেখলে বুঝতে পারতাম না। মনেই মন বলে উঠল, ফিরবে কবে তুমি এই মনের শূন্য তীরে? তোমার শূন্যতা সত্যি তো জেকে বসেছে আমার মনের গহীন নীরে। তিনি আমার সামনে এসে দাঁড়ালো, আমার ওপর থেকে নিচ পর্যন্ত ভালো করে তাকালো। আমিও তার দিকে তাকিয়ে আছি, মনে মনে চাচ্ছি উনি যেন একটু প্রশংসা করুক। সমুদ্র ভাইয়া বলল, মাশাআল্লাহ সুরি বউ, তোকে একদম বউ বউ লাগছে। আজ মুনতাহার গায়ের হলুদ বাদ দিয়ে আমাদেরটা করা উচিত। তাছাড়া তোকে আমার এখনই টুপ করে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। ওনার কথা শুনে আমি হাসবো না কাঁদবো? আমি ডিসিশন নিলাম কিছুই করব না। ওনার কাছে প্রশংসা চেয়েছিলাম, তাই বলে উনি সবার সামনে ওনার ঠোঁট কাটা বেহায়া স্বভাবের পরিচয় দিবেন? এই জীবনে শিক্ষা হয়ে গেল আর কখনোই মনে মনে হলেও ওনার কাছ থেকে প্রশংসা চাইব না। সমুদ্র ভাইয়ার দিকে তাকিয়ে তার ভাব মতিগতি বোঝার চেষ্টা করলাম। এ যে এত বড় একটা অ্যাটম বোমা ফাটালো, এজন্য কিছুই না তার কাছে নিত্যদিনের ঘটনা, দুধ ভাত। সমুদ্র ভাইয়া বাদ আপাতত চারিদিকে তাকায়। আমাদের বয়সী ছোটরা হেসে লুটুপুটি খাচ্ছে, কিন্তু বড়রা তাদের দিকে তাকাতেই তাদের মুখ দেখে মনে হচ্ছে তার অষ্টম আশ্চর্য কিছু শুনে ফেলেছে। মাবুদ গো, কেমন ঠোঁটকাটা নির্লজ্জ লোকের পাল্লায় ফেললা গো। এর মধ্যেই আমার নানু আগুনে ঘি ঢেলে দিল। সমুদ্র ভাইয়ের কান টেনে ধরে বলল, তাই নাকি নাচ জামাই? তা আমার কি সহে পড়ে না তোমার? দেখছো আমাকে কি পরিণাহান দেখতে লাগছে? আমার সতীনরে কি একাই টুপ করে গিলবা, আর আমি কি বসে বসে জল খামো? সমুদ্র ভাইয়া হো হো করে হেসে উঠল, বলল, ইন্টারেস্টিং। সত্যি তো, বড় সতীন থাকতে ছোটটারে একা নিয়ে আর কি করবো? তবে তোমারে দেখাই বহুত হট হয়ে গেছি। চলো বড় সতীন, দুজনে একটু রুমে চলো তো, আমারও দেখার শখ বড় সতীনের তেজ কত দূর। নানি সমুদ্র ভাইয়ের কান ছেড়ে পিঠ চেয়ে একটা দুম করে লাগিয়ে বলল, এ তো দেখি পুরে বদমাইশ জামাই রে। সমুদ্র ভাইয়া বলল, 32 বছর ধরে অনাহারে আসি সতীন, এবার তোমার ছোট সতীন না বুঝলে কি আর করার। সবাই ভাবছে সমুদ্র পারে না, বউয়ের কাছে যায় না, কাছে যেতে মনে হয় ভয় পায়। আসো আসো, তোমায় দিয়ে উপোস ভাঙি, তোমার তো সেই তেল, আসো একটু কমাই, দেখি কত তেজ সইতে পারো। আমার কান দিয়ে ধোয়া বের হচ্ছে। আমরা ইয়ং জেনারেশন ছেলেমেয়েরা না হয় অভ্যস্ত, হজম করে নেব, কিন্তু আমাদের আগের যুগের বড়রা, তাদের মাথায় যেন বাস পড়লো। বড় চাষি সমুদ্র ভাইকে চোখ পাকে বলল, নির্লজ্জ ছেলে, এরে নাকি আমি পেটে নিছি, কোন লগ্নে জন্ম দিছি আল্লাহ ভালো জানেন, এমপি নাকি এই পোলায়, বাকি আত্মীয় স্বজনরা কি বলবে? সমুদ্র ভাইয়ের কথায় আমার কান থেকে ধোয়া বের হচ্ছে। বড়দের তো আগুন বের হবে। ইস, কি লজ্জা, কি লজ্জা! লজ্জায় দাঁড়িয়ে থাকা দুষ্কর হয়ে গেছে। হে আল্লাহ, আপনি জমি ফাঁক করে দিন, আমি এর নিচে লুকিয়ে পড়ি। বড়রা এই মহল থেকে সমুদ্র ভাইকে গালি দিতে দিতে লেজ গুটিয়ে পালালো। আসসালামু আলাইকুম। একটা বিষয় খেয়াল করছি কয়েকদিন থেকে, আপনারা ভিডিও দেখছেন কিন্তু লাইক করছেন না। প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারা লাইক কমেন্ট করলে আমার ভিডিও বানাতে উৎসাহ পাই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।